কনসিস্ট অফ এ স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানে কন্টেন্ট। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে একটা এলিমেন্ট, আর এটা হচ্ছে কি কন্টেন্ট, আর এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ। ওকে, আচ্ছা এবার বলা হচ্ছে যে অ্যাট্রিবিউটস কি। তাহলে অ্যাট্রিবিউটস হচ্ছে এই যে পি একটা ট্যাগ, এই ট্যাগকে আপনি যদি চান যে ওকে একটু কালার দিব, একটু স্টাইল দিব, তখনই আসে অ্যাট্রিবিউটের ব্যবস্থা। এই যে দেখেন অ্যাট্রিবিউট, এই যে একটা পি ট্যাগ, তার টাইটেল দিলেন কি, এইটুকু কি কন্টেন্ট, এটা এন্ডিং ট্যাগ, এটা স্টার্টিং ট্যাগ। বা স্টার্টিং ট্যাগের এখানে আপনি বললেন যে টাইটেল ইজ ইকুয়াল টু এটা, এই হচ্ছে বলতেছে অ্যাট্রিবিউটের নেম, এটাকে বলতেছে ডিলিমিটার, আর এটা বলতেছে অ্যাট্রিবিউটের ভ্যালু। তাহলে এই যে টাইটেল ইজ ইকুয়াল টু কোটেশন সাইনের ভিতরে সামথিং কিছুটা দিলেন, এটুকুকে বলা হয় অ্যাট্রিবিউট। ঠিক আছে, এবার অ্যাট্রিবিউট বিভিন্ন ট্যাগের ক্ষেত্রে বিভিন্ন অ্যাট্রিবিউট হবে। অ্যাট্রিবিউটের মধ্যে আপনার ইম্পর্টেন্ট কি, গ্লোবাল অ্যাট্রিবিউট। প্রথমত অ্যাট্রিবিউট ইম্পর্টেন্টই, তাই না, অ্যাট্রিবিউট নিজে ইম্পর্টেন্ট। এবার অ্যাট্রিবিউটের ভিতরে আবার গ্লোবাল অ্যাট্রিবিউট আর লোকাল অ্যাট্রিবিউট এই ইয়েতে লিখে রাখেন, গ্লোবাল অ্যাট্রিবিউট আর লোকাল অ্যাট্রিবিউট কি সেটা একটু দেখবেন। ঠিক আছে, আচ্ছা এবার সোর্স কেন হবে, এসআরসি কার অ্যাট্রিবিউট বলেন, ইমেজের অ্যাট্রিবিউট। এইচআরএফ কার, লিঙ্কের, লিঙ্ক ট্যাগের। টার্গেট কেন দেই, হ্যাঁ আচ্ছা এগুলো কি বুঝতে পারতেছেন, কেউ এমন আছেন যে বুঝতে পারতেছেন না? আচ্ছা দেখেন, আপনি যদি মানে কোন ট্যাগটা কোনটার সাথে ইম্পর্টেন্ট আর কি, দেখুন যদি আপনি একটা ইমেজ নেন, ইমেজ ট্যাগটা কোথায়, উপরে না নিচে, হয়ে গেল, হ্যাঁ সোর্স স্ক্রিপ্টেশন, ঠিক ঠিক। এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ বা লিঙ্ক ট্যাগ সাথে এইচআরএফ, ঠিক আছে। তারপরে টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক দিলে কি হবে, এটা নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, পুরো পেজটা নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ। তাহলে এ এইচআরএফ, তাহলে মানে আপনি বুঝতে পারতেছেন যে অ্যাঙ্কর ট্যাগটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, বা লিঙ্ক ট্যাগ, মানে অ্যাট্রিবিউটের ভিতরে আপনি এই কয়টা অ্যাট্রিবিউট নিয়ে বেশি কি ডিসকাস করবেন, মানে বেশি আলোচনা করবেন। করেছিলাম, হয়ে গেল ওটা, তাহলে এবার এএলটি কি, এএলটি কেন হয়, এএলটি হচ্ছে ইমেজের জন্য, ইমেজে যদি ইমেজটা কোনো কারণে লোড নাও হয়, এএলটি দিয়ে বুঝে যাব এটা হয়েছে। টাইটেলটা একটু বুঝি, যে টাইটেল মানে হচ্ছে যে কোনো কিছু টাইটেল, পেজের একটা টাইটেলে যে কি লেখা আছে এখানে সিএস সামথিং না, এটাকে বলা হয় পেজ টাইটেল। ওকে, টেবিল নিয়ে আলোচনা করছি আমরা, টেবিল নিয়ে পড়ছি, যারা পান নাই সমস্যা নেই। টেবিল হচ্ছে যারা পারতেছেন না বা বুঝতেছেন না এখনো, আমি যেটা বলেছি সেটা ধরেন আপনি বুঝতেছেন না, তখন আপনার কাজ কি হবে, আপনাকে তো এগুলো পড়তেই হবে তাই না, টেবিলেরগুলো পড়তে হবে। আপনি শুধুমাত্র অন্য কোনো সোর্সের দরকার নাই, আপনি যাবেন জাস্ট W3 স্কুলে, W3 স্কুলে যাবেন, তারপরে এই ট্যাগগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনি পারবেন, লিখতে পারবেন। কারণ কি W3 স্কুলে আপনার এইটা শুধু নাই না, এটা একদম এক্সাম্পল আকারে দেওয়া আছে। যেমন ধরেন একটু আগে কি বলছি, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করছি, এরপর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করছি, তাই না, এই যে HTML ইমেজেস, যাবেন দেখে আসবেন যে কি লিখলেই ইমেজ হয়ে আসে, বুঝতে পারছেন। এই যে দেখেন ইমেজের সাথে সোর্স, ঠিক আছে। আর এএলটি কেন, যদি কোনো কারণে ইমেজটা লোড না হয়, তখন এই লেখাটা যেন অ্যাটলিস্ট থাকে ওয়েবসাইটে, বুঝতে পারছেন। এরপরে এরপরে টেবিল, HTML টেবিল, এই যে দেখেন এই টেবিলটা আনবেন, তাহলে কি করতে হবে, টাই ইট ইউরসেলফ দেখবেন। এই যে দেখেন একটা টেবিলে, প্রথমে এই একটা টেবিলের, এটাকে বলি আমি কি সেল, তাই না, তাহলে একটা টেবিলের কি থাকবে,
প্রথমে টেবিল ট্যাগটা লিখতে হবে, টেবিল ট্যাগটা লিখতে হবে, এই যে টেবিল ট্যাগ লিখছে, টেবিল ট্যাগ লিখছে। হ্যাঁ, তারপরে এক একটা রো আনতে হবে, এই যে 1 2 3 4 5 6, তাহলে এই যে এক একটা রো টিআর টিআর টিআর, তার মানে এগুলো হচ্ছে টেবিলের রো। আর টেবিলের কলাম, টেবিলের কলাম হচ্ছে টিডি, টেবিলের কলাম কি টিডি। তাহলে টিএইচ কি ম্যাম? টিএইচ হচ্ছে টেবিল হেড, এই যে হেড, হেডিং হেডিং হেডিং, টেবিল হেডিং, বুঝতে পারছেন? তাহলে টিএইচ হচ্ছে টেবিল হেডিং, টিআর হচ্ছে টেবিল রো, টিডি হচ্ছে টেবিল কলাম। আর টেবিল নিজে একটা ট্যাগ, কত সিম্পল না, মানে ওর নামেই ওর কাম। টি ফুড মানে, টি ফুড মানে কি নিচে যদি কোনো কিছু থাকে। আর এই যে টেবিল, টেবিলে এইটুকু কি বসে টিএইচ না, আর এইটুকু হচ্ছে যে যে এটা, হ্যাঁ, আর নিচে যা কিছু হচ্ছে সেগুলো হচ্ছে টেবিল বডি, বডি টি বডি, বুঝতে পারছেন? টি বডি। আর টেবিল ফুড মানে কি নিচে এই হেডিংটা যদি আবার নিচে থাকে তাহলেই হচ্ছে সেটা ফুটার টি, টিএফ, বুঝছেন? এই তাহলে কি বললো, টেবিল, টি হেড, টি বডি, টি ফুড, টি আর, টিডি, টিএইচ টিডি, ঠিক আছে? এই সিম্পল। HTML একটু সোজা আছে। আচ্ছা, হুম, টিএইচ টিডি মানে কি দুইটা হইতো, টিএইচ কমা টিডি হইতো, ভুলে চলে আসছে একসাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে এই যে এত কিছু কোড মোড করবেন, ঠিক আছে, এগুলোকে ভ্যালিডেট করবে কে? W3C ভ্যালিডেটর। অনেকে আবার কি করে এই ভ্যালিডেশনের জন্য অনেক সময় এসে বলে দেয় W3 স্কুল। W3 স্কুল কিন্তু আপনার একটা ওয়েবসাইট, ব্লগ সাইট, অ্যাকচুয়ালি ব্লগ লেখে মানুষ এখানে। এই যে W3 স্কুল হচ্ছে একটা ওয়েবসাইট, আর W3C ভ্যালিডেটর এরা হচ্ছে আপনি যে কোড লিখবেন সঠিকভাবে কোড লিখছেন কিনা। অনেক সময় আপনারা বলেন ম্যাম আমি তো এমনি লিখছি তাও চলে আসছে, বলেন না? অনেকে বলে যে ম্যাম আমি তো লিখছি চলে আসছে, ওয়েবসাইটে তো দেখাচ্ছে। ভ্যালিডেশন করে W3C হচ্ছে কোডের ভ্যালিডেশন করে। আপনি যদি আপনার ওয়েবসাইটটা মানে আপনি যা কোডিং লিখছেন বা আপনি যদি এই যে ডাইরেক্ট ইনপুট মানে আপনি যা কোড লিখছেন সেটা যদি ভ্যালিডেট করতে দেয় বলেন, তাহলে ও ভ্যালিডেট করে দিতে যে তোমার এই জায়গায় ভুল আছে, ঠিক আছে? অথবা আপনি ফাইল আপলোড করেও দিতে পারেন যে index.html উঠিয়ে দিলাম, এবার তুমি আমার কি কি ভুল আছে দেখা দাও, তো সেটাও দেখাইতে পারে। আর অথবা আপনার যদি কোনো এক্সিস্টিং ওয়েব পেজ থাকে সেটা যদি ইউআরএল আকারে দেখা দেন তাহলে ইউআরএল দিলেও ও আপনার কোডে কি কি ভুল আছে সেটা দেখাবে। তাহলে W3C ভ্যালিডেটর এরা হচ্ছে কোড ভ্যালিডেশন করে, কোড ভ্যালিডেশন করে। W3 ভ্যালিডেশন ফুলটি না, এটা নাম, একটা ওয়েবসাইটের নাম ভ্যালিডেটর। W3C একটা অর্গানাইজেশন, তাদের একটা পেজ হচ্ছে মার্কআপ ভ্যালিডেশন সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল কি W3C ভ্যালিডেটর। আরেকটা কথা হচ্ছে ম্যাম এত কিছু না, আমি ভ্যালিডেট করবো না, আমি নর্মালি দেখতে চাই কি আছে আমার ইয়েতে। তাহলে আপনি ব্রাউজারের ডেভেলপার টুল, যেটা এটা একটু বলি, ব্রাউজারের ডেভেলপার টুল হচ্ছে সব ব্রাউজারের জন্য ভালো না। আপনি যদি ফায়ারফক্সে যান বা কোনো একটা ওয়েবসাইট যদি ফায়ারফক্সে ওপেন করেন তাহলে আপনি ভ্যালিডেটরটা দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অন্যগুলোতে আছে বাট অত কাজ করে না। ধরেন আপনি এইটাই, আপনি এই পেজটাই কিছু মানে দেখে দেখে এডিট করতে চাচ্ছেন। একটা হচ্ছে আমরা এডিট করি তারপরে ধরেন দেখতে পাই, আরেকটা হচ্ছে একবারে এই পেজটা, হ্যাঁ এই পেজটা সোর্স কোড যদি দেখতে চান তাহলে Ctrl+U দিলেই সোর্স কোড দিয়ে দিবে, যা যা লেখছেন সব চলে আসবে, বুঝছেন? দ্যাট ইজ কল্ড সোর্স কোড। Ctrl+U দিলে, হ্যাঁ, যে এই পেজটা কি কি দিয়ে তো লিখছে বা কি কি ইয়ে ইউজ করছে। যেমন আরআই দিয়ে আমরা বুঝি যে রিমিক্স আইকন ইউজ করা হয়েছে, রাইট? তারপরে আপনার এখান দিয়ে বুঝি যে কলাপস, স্ন্যাপবার, তারপর কন্টেইনার, এইগুলো দিয়ে বুঝি যে এটা বুটস্ট্র্যাপের একটা কোড ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপর
আপনি যদি যান ইন্সপেক্ট, রাইট ক্লিক করে যদি ইন্সপেক্টে যান, তখন হচ্ছে আপনি কোড ভ্যালিডেশন করতে পারবেন। মানে আপনি ধরেন কিছু জিনিস ইন্সপেক্ট করতে পারবেন যে কোন অংশটা, যেমন ধরেন আপনি এই যে রেস্টুরেন্ট, তার মানে কি এটা লোগো অংশে আছে, ন্যাব অংশে আছে, কোন জায়গাটা ধরলে কোন জায়গাটা কি হয়েছে, কতটুকু মার্জিন পাইছে, কতটুকু প্যাডিং পাইছে। এই যে দেখেন এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সিএসএস এ দেখাবো পরে, সিএসএস এ গেলে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিএসএস বক্স মডেল, সিএসএস মার্জিন প্যাডিং বর্ডার। সিএসএস বক্স মডেলটা কি? মার্জিন, এই যে কন্টেন্ট, কন্টেন্টের সাথে কি আছে, একটা বর্ডার আছে, বর্ডারের ভিতরে মাঝখানে যে দূরত্বকে সেটাকে কি বলে, প্যাডিং। আর বর্ডারের চারপাশের দূরত্বকে কি বলে, মার্জিন। মার্জিন মানে হচ্ছে কি, এই যে দেখেন বলে দিচ্ছে সিএসএস বক্স মডেল, বুঝতে পারছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আসে। তারপরে সিএসএস এ ফ্লেক্স বক্স ইম্পর্টেন্ট, গ্রিড ইম্পর্টেন্ট সিএসএস এ, এগুলো দেখবেন। কিসে দেখবেন? কিচ্ছু দরকার নাই, শুধু ডাব্লিউ3 স্কুলে গেলেই হবে। ডাব্লিউ3 স্কুলে গিয়ে আপনি লিখবেন যে সিএসএস এর, আপনি আপাতত আপনারা ডেমো নিয়ে অত আলোচনা করেন না, আপনারা জাস্ট এই কটা দিন, এই যে মানে বৃহস্পতিবারের আগ পর্যন্ত আপনারা আমি যা যা বলে দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়েন। কোনো প্রশ্ন থাকলে আমি আলোচনা করে দিব বা স্যার আলোচনা করে দিতে পারবে। আপনারা, আমি যেটা বলতেছি, আপনারা এই কয়েকটা দিন অ্যাসেসমেন্টের আগে আপনারা আমি যা যা দাগায় দিচ্ছি এগুলা, এবং রিটেনের যে কটা শিট দিছি এগুলো ভালো করে পড়েন। এগুলো পড়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে টেক্সট করেন, অথবা ক্লাসে আলোচনা করে দেওয়ার সুযোগ আছে, আপনারা আলোচনা করে দিলে আপনারা লিখতে পারবেন বানায় বানায়, ভুলে গেলেও বানায় বানায় লিখতে পারবেন। বুঝতে পারছেন? ভালো করে পড়েন। আর যা ওয়েবসাইট যা আছে, ওয়েবসাইটের ব্যাপারটা আপনারা বৃহস্পতিবারের পর থেকে শুক্রবার এই 2 দিন যা করার করবেন, ঠিক আছে? যদি কারো হাতে সময় থাকে 2টা নিয়ে কাজ করেন, বাট যারা একদমই কিছু মানে নবিশ অবস্থায় আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আপাতত ওয়েবসাইটে যা করতেছেন করেন, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন হচ্ছে রিটেনে। যে আমার দিনের 24 ঘন্টার মধ্যে আমি 2 ঘন্টা সময় দিব ফর আমার অ্যাসেসমেন্টের জন্য, মানে ওয়েবের অ্যাসেসমেন্টের জন্য। সেই 2 ঘন্টার মধ্যে অন্তত 1 ঘন্টা অথবা 2 ঘন্টাই আপনারা রিটেনে দেন। বুঝতে পারছেন? রিটেনে দেন, রিটেন ইজ সো মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? রিটেনটা আপনাকে আপনারটা লিখতে হবে। এগুলোতে আপনি চ্যাট জিপিটি বা ইয়ে করলে ধরা খাইলে তো ধরা খাইলে নি, আর এই ধরার তার কোনো শেষ নাই। আচ্ছা, তাহলে গেলাম, কোথায় ছিলাম ভুলে গেছি। আমরা বক্স মডেল নিয়ে এই একটু পরেও চলে আসবে। বক্স মডেল আপাতত এটাই ভ্যালিডেটরটা, একটা হচ্ছে ডেভেলপার টুল যেটা আমরা ফায়ারফক্সে গিয়ে পাই, আর একটা হচ্ছে নর্মালি একটা ভ্যালিডেটর আছে অলরেডি, সেটা হচ্ছে W3C ভ্যালিডেটর। W3 স্কুল না কিন্তু, W3C ভ্যালিডেটর, ঠিক আছে? ওকে, এরপর আর এটাতে তেমন কিছু করার নাই। বাকি প্রশ্ন আছে, অন্যান্য অনেক প্রশ্নই আছে। এই সিএসএ আপনারা এই বিষয়গুলো মানে মনে রাখেন যে যদি প্রশ্ন আসে HTML এর অনেক সিলেবাসের মধ্যে এগুলো থেকে মাস্ট কোনো না কোনো প্রশ্ন আসবে। 2টা প্রশ্ন বা 3টা প্রশ্ন HTML থেকে যদি আসে এই রিলেটেড আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসলাম সিএসএস এ। সিএসএস হচ্ছে অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সিএসএস, তো সিএসএস এ, হ্যাঁ এই যে দেখেন প্রথম যে সিএসএসটাতে তারা আলোচনা করে সেটা হচ্ছে টাইপ অফ, মানে এই যে ইউনিট কোড আর ইউনিট কোডের পর দেখেন কিছু কিছু জিনিস হাইলাইট করে দিছে না, টাইপস অফ সিএসএস, সিএসএস সিলেক্টর, সিএসএস সিনট্যাক্স। তার মানে এগুলা বুঝবেন যে এগুলো থেকে মাস্ট কোশ্চেন থাকবেই, কিছু না একটা 2টা কোশ্চেন থাকবেই। প্রথমে বলছে টাইপস অফ সিএসএস কি, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আচ্ছা, ইনলাইন বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমি করে যাই, একটু বলছিলাম যে পি ট্যাগকে আপনি যদি কোনো কালার দিতে চান, ধরেন পি ট্যাগকে আপনি কি চাচ্ছেন, একটা কালার দিতে। পি ট্যাগ নর্মালি আছে এই অবস্থায় আছে, এই কোড আসলে ধরে লাভ নেই, এই কোডে ধরে লাভ নেই, আমি W3 স্কুল থেকে দেখাই। সিএসএসে গেলাম, সিএসএসে গিয়ে এবার প্রথমত কমেন্টস কেমনে পড়বেন সেটা
পড়বেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কোথায় ছিলাম, যে কালার স্টাইল, দাঁড়ান এখানে হাউ কমে দাঁড়ানো সিএসএস। আচ্ছা, এই যে দেখেন, প্রথমে ধরেন কোথায় আছে, এই যে ও আচ্ছা এখানে তো আছে, হ্যাঁ দেখেন এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কি আমি বলতেছি, যে আমার এই যে এসটিএমএলটা আছে, এই এসটিএমএল এ এখন কি এখানে কালার কি পাচ্ছেন, কি পাচ্ছেন বলেন, ব্লু পাচ্ছেন তাই না। আর এটা কি পাচ্ছেন, কালো কালার তো পাচ্ছি না, অন্য একটা কালার পাচ্ছি না, বাই ডিফল্ট কালো আসে, অন্য একটা কালার পাচ্ছি না। এখন এরা কি বলছে, এখানে কি কোনো কোডিং লিখছে, জাস্ট দুইটা জিনিস আনছে না। এরপর দেখেন এখানে একটা লিঙ্ক করাইছে, যে মাই স্টাইল ডট সিএসএস কে কি করছে, লিঙ্ক করাইছে। এই যে লিঙ্ক করাইছে, এটা হচ্ছে আপনার এই যে দেখেন লেখা আছে মাই স্টাইল ডট সিএসএস নামে একটা সিএসএস ফোল্ডার তৈরি করছে বা ফাইল তৈরি করছে, সেই ফাইলের ভিতরে এগুলো লিখে দিছে। বাইরে কিছু একটা লিখছে না, এখানে কি লিখছে যে পি ট্যাগটা এরকম পাও বা কিউ ট্যাগটা এরকম পাও, লিখছে কিছু, লেখে না, এক্সটার্নালি অ্যাড করছে। এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস অর্থাৎ কি, যে আপনি স্টাইল ডট সিএসএস, এই যে আমরা প্রজেক্ট যখন করছি আমরা কি করছি দেখেন তো, হ্যাঁ ইন্ডেক্সে কাজ করছে, সিএসএস এ গিয়ে একটু চেঞ্জ করছি। এই যে স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি করছি না, যদিও কিছু লিখিনি কিন্তু তৈরি তো করছি। আবার তারা কি করছি, লিঙ্ক করাইছি না, কোথায় লিঙ্ক করাইছি, ইন্ডেক্স পেজের সাথে। তাহলে এই যে লিঙ্ক করানোটাকে এটাকে বলা হচ্ছে, অথবা এই যে দেখেন বুস্ট্র্যাপ আনছি, হ্যাঁ বুস্ট্র্যাপে কিছু আনছি, তাহলে বুস্ট্র্যাপ যে আনছি, বুস্ট্র্যাপের এত এত ক্লাস কোথ থেকে পাইছি, এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল থেকে পাইছি, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল সিএসএস। এবার আপনার মন চাইছে আপনি এই বডির ব্যাকগ্রাউন্ড আছে লাইট ব্লু, আপনি বডির ব্যাকগ্রাউন্ড দিবেন কি রেড দিবেন, আপনি বডির ব্যাকগ্রাউন্ড দিবেন কি রেড, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এক্সটার্নালকে আউট করে দিলাম। এবার আমি স্টাইল ট্যাগ নিলাম, এসি সারে নাই, স্টাইল ট্যাগ নিলাম, তারপরে আমি বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, রেড, হ্যাঁ রান করলাম। এটা কি হলো, ইন্ডেক্স পেজের ভিতরে লিখলাম না, তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। মানে আপনি ওইভাবেও করতে পারেন, আবার এইভাবেও করতে পারেন, যেটা করেন, হ্যাঁ করতে পারেন, একই ট্যাগ তখন দিতে পারবেন না। আপনি ধরেন এখানে ওই যে লিঙ্ক ছিল সেটা ছিল লিঙ্ক ট্যাগে প্রথমে ছিল কি এইচরেফ না, যদি এগুলো সাজেশনে চলে আসে, এইচরেফে হচ্ছে মাই স্টাইল ডট সিএসএস, তাই না। আর ছিল কি রেল ইজ ইকুয়াল টু স্টাইল শিট, STYL স্টাইল শিট। আচ্ছা এখন রান করি দেখি কি হয়, মাই স্টাইল ডট সিএসএস ছিল, দেখি তো কি মাই স্টাইল ডট সিএসএস, আচ্ছা দেখি কি ঘটে, কোনোটাই পায় নাই, কেন পায় নাই, দুইটাতে ওভারল্যাপ করছে, ঠিক আছে। তো এখানে আপনি কি করলেন, আপনার মাই স্টাইল ডট সিএসএস এ আপনি এখানে ওটাতে তো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এবার এটা সরিয়ে দেন, ও সরি 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 এখানে একটা ভুল হয়েছে, আমি একটা লিঙ্ক ট্যাগটা স্টাইল ট্যাগের ভিতরে নিয়েছি, এটা আলাদা হবে। এখানে প্রেফারেন্সের ব্যাপার আছে, যে কোনটা এটাও দিছি ওটাও দিছি, দেখি কি করে কোনটাকে প্রেফারেন্স করছে। এই এক্সটার্নাল প্রথমে ব্রাউজার এভাবে পড়ে, প্রথমে এখানে আসে, প্রথমে দেখে যে ওখানে কি লেখা আছে, ব্লু লেখা আছে, তারপর আবার এখানে এসে দেখে যে রেড পাইছে, তাইলে কাকে দিছে, কোনটাকে রাখছে, রেডকে রাখছে, মানে প্রায়োরিটির ব্যাপার আছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে
এটাকে আমরা বলবো কি এক্সটার্নাল, এটাকে বলবো ইন্টারনাল। আবার আপনি এখানে ট্যাগের সাথেও লিখে দিতে পারেন, ট্যাগের সাথেও লিখে দিতে পারেন যে কি ট্যাগের সাথে, এটা আমরা ইউজ করি না এজন্য ইনলাইন, যেটাকে বলা হয় ইনলাইন। মানে কি এই যে দেখেন, মানে আপনার ছোটখাটো একটু চেঞ্জ দরকার, তখন আপনি কি করলেন স্টাইল লিখে কালার লিখে দিয়ে দিলেন। রেড দিলাম না, আমি দিলাম ধরেন ব্লু, ঠিক আছে, রান দিলেন। এই যে তাহলে এটাকে বলা হয় ইনলাইন, মানে যেই ট্যাগ তার সাথে ইনলাইনে লিখলেন, তাহলে ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল। আপনাকে প্রশ্ন এত কিছু করবে না, বুঝাইতে বুঝাই বলতে হবে না যে কোনটা কি। আপনি সাথে লিখবেন যে 3টা স্টাইল আছে, সিএসএস কে ইন্ডেক্সের সাথে ইন্টিগ্রেট করার 3টা স্টাইল আছে, একটা হচ্ছে কি ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। আপনাকে জাস্ট এটা মুখস্থ রাখলেই হবে, আর আমি আপনাকে বুঝিয়ে বললাম যে কোনটা কি, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে কোডটা লিখছে দেখেন তো কিভাবে লিখছে। প্রথমে বলছে যে একটা বি ট্যাগ, একটা বডি, একটা ট্যাগ, অথবা বডি ট্যাগ ধরেও লিখতে পারেন। আমরা কি লিখছি যে বডি ব্যাকগ্রাউন্ড কালার রেড, রাইট। তাহলে বডি কি, বডি কোথায় পাইছে, এই যে ট্যাগ, বডি ট্যাগটা পাইছে। এখন আপনি ট্যাগ ধরেও লিখতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে H1 তোমাকে আমি একটা কি দিলাম, ক্লাস দিলাম হেডিং 1, মানে হেড 1 বা হেডিং 1, তোমাকে একটা ক্লাস দিলাম, অথবা তোমাকে আমি একটা কি দিলাম আইডি দিলাম। ক্লাস আর আইডি নিজের মতো করে দিতে পারেন, সব ট্যাগই দিতে পারেন, ঠিক আছে। আইডি দিলেন H1 না দিয়ে আপনি বলেন যে প্যারা 1 বা এরকম, হ্যাঁ ধরেন হেড HEAD। H1 কেন দেই না, তাহলে আপনার কনফিউজ হয়ে যাবেন। ম্যাম একবার বলতেছেন H1 ট্যাগ, আবার বলতেছেন H1 আইডি, কনফিউজিং। এই যে নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। এখন আমি বলতেছি কি যে আমি এই H1-কে কোনো একটা কিছু চেঞ্জেস করব, ঠিক আছে। আমি শুধু কি কালার দিব, কালার না, আমি ধরেন আমি দিতে পারি যে এটার ফন্ট দিতে পারি, কালার দিতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, তাই না, অনেক কিছু তো করা যায়। এখন করার সময় কি কিভাবে কাজ করতে পারি, আইদার মানে ট্যাগের নামটা সরাসরি তুলে করতে পারি, অথবা বলতে পারি যে ডট, ডট দিলে মানে কি আমি ক্লাসকে ধরে করতে পারি। যখন ক্লাসকে ধরে করব তখন দিব কি পাশে কি দিব, আমি কি বলছি প্রথমে বলছি যে H1-কে আমি বলতে পারি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে, ধরেন বলতে পারি যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে ধরেন স্কাই, কি জানি না ভায়োলেট দিই, তাহলে একটু অন্যরকম লাগবে, হোয়াইট, হোয়াইট, হ্যাঁ তাও ভালো হতে পারে। তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, বলছি না, কাকে বলছি H1-কে বলছি, হ্যাঁ। এবার বললাম যে H1 তোমার কালার হবে, এটা কি H1 ট্যাগকে সরাসরি ধরছি। এবার আমার এরকম একটা পেজে 14-15টা H1 থাকতে পারে, তো কাকে দিয়ে কেমনে বুঝবে, তাই না। সবগুলোকে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিই, আমার দরকার নাই সবার ব্যাকগ্রাউন্ড কালার, একটাকে হোয়াইট দেওয়া দরকার, বাকিগুলোকে অ্যাজ ইট ইজ রাখা দরকার, বা কালো কালার দেওয়া দরকার। তখন আমরা কি করব, তখন আমরা কি করি ক্লাস অথবা আইডির সহযোগিতা নিই, ক্লাস অথবা আইডি, যে পার্টিকুলার আমার এই H1-কেই দরকার, তখন আমরা বলি যে হেডিং 1। যদি হেডিং 1 বলি মানে ক্লাসকে ধরতে চাই, তাহলে আমরা সামনে দিব একটা ডট, যদি ক্লাসকে ধরতে চাই, ঠিক আছে। আর যদি বলি যে না ক্লাস না আমি আইডি নিব, তাহলে ওকে আইডি নিয়েও করতে পারেন, তখন আপনি এখানে দিবেন হচ্ছে হ্যাশ,
এটাকে বলা হয় সিলেক্টর, আর এটাকে বলা হয় প্রপার্টি, আর এটাকে কি বলা হয় ভ্যালু। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, সিএসএস এ এই তিনটা জিনিসই আছে, ঠিক আছে? সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। এবার এইচটিএমএল এর ক্ষেত্রে আপনারা এই জিনিসটা লিখে রাখেন যে এইচটিএমএল এর কমেন্টসটা ইম্পর্টেন্ট। কমেন্টসটা দেখব এইচটিএমএল এ কিভাবে কমেন্টস করতে হয়। সিএসএস এর ক্ষেত্রেও আপনারা এটা লিখে রাখেন যে সিএসএস এ কিভাবে কমেন্টস করতে হয়। কিচ্ছু দরকার নাই, আপনি ডাব্লিউসি স্কুলে গিয়ে জাস্ট দেখেন যে সিএসএস কমেন্টস, এই যে এই যে এই যে এটা, ওইটা মনে বলা যাবে না, পার্টিকুলারলি বলতে হবে কোনটা। স্ল্যাশ স্টার কমেন্ট, এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস এর কমেন্ট। আর এইচটিএমএল এর ক্ষেত্রেও এইচটিএমএল এর কমেন্টস আছে। হ্যাঁ, এইচটিএমএল এর কমেন্টস এই যে এটা আপনারা দেখে আসবেন, কারণ অনেক সময় প্রশ্ন চলে আসে। তাহলে সিএসএস এ ছিলাম। তাহলে আমার এবার বসে যে সিলেক্টর কোনটা, সিলেক্টর তাহলে বলেন তো। সিলেক্টর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই যে এটাকে বলা হচ্ছে সিলেক্টর, এই যে এটাকে, হ্যাঁ এই সিলেক্টর হিসেবে কি কি হতে পারে এখানে সেটা বলছে যে সিলেক্টর হিসেবে ইউনিভার্সাল হতে পারে। ইউনিভার্সাল সিলেক্টর যদি হয় তাহলে হচ্ছে এত কিছু দিবেন না, দিবেন শুধু কি স্টার। তো স্টার দিলেই, স্টার মানে বুঝেন তো কি বুঝে, স্টার মানে বোঝায় হচ্ছে অল, স্টার মানে পুরো পেজে যত ট্যাগ আছে সবার প্যাডিং, মার্জিং প্যাডিং ডিফল্ট 0 বা 20, যত কিছু পাইবা তার সবার মার্জিং প্যাডিং 0 দিয়ে দিবা, অথবা 10 দিয়ে দিবা বা 5 দিয়ে দিবা, সবার একই থাকবে। বুঝতে পারছেন? দ্যাট ইজ কল ইউনিভার্সাল সিলেক্টর স্টার। আচ্ছা, এরপরে যদি দেখেন ক্লাস ধরে করতে পারি, সিলেক্টরকে ক্লাস দিতে পারি, সিলেক্টর হিসেবে আইডি দিতে পারি। সিওডো ক্লাস মানে কি, ধরেন আপনি এই H1 এর ভিতরে বা পি ট্যাগের ভিতরে একটা কি নিছেন, একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে বসে আছেন। পি ট্যাগের ভিতরে কি নিছেন, একটা অ্যাঙ্কর বা একটা আইকন নিয়ে বসে আছেন, আই ট্যাগ নিয়ে বসে আছেন, আইকনের ট্যাগ, ঠিক আছে? এখন পি ট্যাগকে তো আপনি পি ট্যাগ দিয়ে ধরলেন অথবা ক্লাস দিয়ে ধরলেন, তার ভিতরে যে আইকন ট্যাগটাকে আছে ওটাকে যদি মডিফাই করতে হয় সেটাকে বলা হয় সিওডো ক্লাস। সিওডো ক্লাস মানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে এতটুকু বুঝাই যে একটা ক্লাস অলরেডি একটা পি ট্যাগ আছে, তার ভিতরে ধরেন আপনি একটা আইকন ট্যাগ নিলেন, ঠিক আছে? কিভাবে বুঝাবো দেখেন, আমি এই যে এখানেই দেখেন, এই যে স্যারে কি করছে, অ্যাঙ্কর ট্যাগ নিছে না, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আবার কি লিখছে, কন্টেন্ট দিছে, কন্টেন্টের পর আগে দিয়ে আবার কি দিছে, একটা করে আইকন দিছে না। এখন এই আইকনকে যদি আপনার মডিফিকেশন করতে হয়, যে আইকনকে আন্ডারলাইন থাকবে না, এটাতে আন্ডারলাইন থাকবে, এরকম যদি কিছু করতে হয় তখন আপনি কিভাবে ধরবেন তাকে, তখন আপনাকে প্রথমে ক্লাস ধরতে হবে, তারপরে মানে অ্যাঙ্কর ট্যাগের ক্লাসটা ধরতে হবে, তারপরে আবার এই আইকনটাকে ধরতে হবে। বুঝতে পারছেন? দ্যাট ইজ কল সিওডো ক্লাস। আচ্ছা, এরপরে গ্রুপ টু আছে, দরকার নাই, মনে রাখবেন যে সিএসএস হিসেবে আমরা গ্রুপকেও করতে পারি, আবার ডিসেন্ডেন্ট এটাও করতে পারি, এগুলো বোঝার দরকার না। এবার এইটা খুব 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 ইম্পর্টেন্ট, পজিশনিং। সিএসএস এর পজিশনিং, পজিশনিং মানে কি, স্ট্যাটিক রিলেটিভ অ্যাবসোলিউট, স্ট্যাটিক রিলেটিভ অ্যাবসোলিউট আপাতত বুঝে বুঝে মানে দেখানোর কিছু নাই। সিএসএস পজিশনিং পড়ার জন্য আপনি সিএসএস পজিশন চলে যান, এই যে এটা পড়ে নেবেন, ঠিক আছে? পজিশন, স্ট্যাটিক, পজিশন রিলেটিভ, একটা ঢাটা মুখস্থ করবেন। বুঝতে পারছেন? হ্যাঁ এই হ্যাঁ সবগুলো পড়ে নেবেন।
একটা ঢাটা মুখস্থ করবেন। যদি আপনার মনে হয় না ম্যাম মুখস্থ করলে হবে না, আমি বুঝতে চাই, তাহলে নিচে গিয়ে বুঝা নিবেন কি লিখছে, বুঝছেন? যে আমি ঢাটা মুখস্থ করছি কিন্তু আমার মন ভরতেছে না, তখন আমি দেখতে চাই যে কি দেখায়, পজিশন হলে কি হবে, তখন এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, টাইট ইউরসেলফে গিয়ে একবার পজিশন রিলেটিভ দিবেন, একবার অ্যাবসোলুট দিবেন, একবার এটা দিবেন ওটা দিবেন, দিয়া বুঝে নেবেন যে কি করতেছে। বুঝতে পারছেন? বোঝার দরকার নাই, আপাতত ঢাটা মুখস্থ করেন, ঠিক আছে? তাহলে সিএসএস এ ওটা ঘুমায় মনে হয়, দেখেন তো তিথি কি বলে। তাহলে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলিউট। হ্যাঁ, পজিশনিং খুব ইম্পর্টেন্ট। সিএসএস এর পজিশনিং যে কত ইম্পর্টেন্ট, এই যে 4টা ভ্যালু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সিএসএস কিন্তু বিশাল, তার মধ্যে যে যা যা বলে দিচ্ছি। পজিশন মানে কি, আপনি একটা ডিভ নিছেন, তাই না, একটা সেকশন নিছেন, এবার এটা কি ফিক্সড রাখবেন? ফিক্স মানে কি, মানে আপনি যখন স্ক্রল ডাউন করবেন ও ওই পজিশনে ঠিকঠাক মতো থেকে যাবে, দ্যাট ইজ কল ফিক্সড। আচ্ছা, অ্যাবসোলুট এটা গেল। এরপর হচ্ছে রিলেটিভ কি, আপনার যেখানে যাচ্ছে, আপনি স্ক্রল ডাউন করতেছেন ও নিচে নিচে যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, স্টিকি কি, স্টিকি কি, স্টিকি মানে হচ্ছে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে নেকবার স্টিক হয়ে থাকে, মানে আপনি যতই নিচে যাবেন ও নেকবারটা কিন্তু উপর দিয়ে দেখায়, দ্যাট ইজ কল স্টিকি, ঠিক আছে? ওটা। আর হচ্ছে অ্যাবসোলুট কি আর রিলেটিভ তো বুঝাইলাম, আর স্ট্যাটিক আর ফিক্সডটা কাছাকাছি, স্ট্যাটিক আর ফিক্সডটা কাছাকাছি। দেখেন আমি একটু যদি বুঝি, বলতেছে স্ট্যাটিক হচ্ছে দ্য ডিফল্ট এলিমেন্ট ইজ পজিশন অ্যাকর্ডিং টু দ্য নর্মাল ডকুমেন্ট ফ্লো। রিলেটিভ মানে কি, ডকুমেন্ট যেখানে যাবে তার সাথে সাথে সে চলবে। ফিক্সড মানে হচ্ছে ভিউ পোর্টে ফিক্স থাকবে, মানে ও ভাঙবে না, ও মোবাইলে গিয়ে যে ভেঙে যাবে ওরকম হবে না, যার জন্য আমরা বুস্টআপ ইউজ করি বা ফ্লেক্স বক্স ইউজ করি না। ফিক্স মানে কি, আপনার একটা ন্যাপ বার আপনি যদি এখানে ফিক্স রেখে দেন, এটা যখন মোবাইল ডিভাইসে যাবে এটা ছোট হওয়ার কথা না, ছোট হতে হবে তো, বা ব্রেড কাম বা ইয়ে আসতে হবে তো, যে এটা কি বলে, আরে ইয়ে হয়ে যা আসে, ব্রেড কাম না, সরি ভুলে গেলাম, মানে এইচ দিয়ে কি জানি একটা নাম, ভুলে গেছি, দাঁড়ান। যেমন ধরেন আপনি এটাকে মোবাইল ডিভাইসে দেখতে চাচ্ছেন, W3C দেখেন, এটা এখানে যেরকম দেখাচ্ছে, আপনি যদি আমি এটাকে যদি W3 স্কুলকে আমরা ইয়েতে যাই, রেসপন্সিভের মধ্যে এটাকে জানি কি বলে, সুন্দর একটা নাম আছে, দাঁড়ান আমি ভুলে গেছি। এখন এখানে দেখালে বুঝবেন, আপনারা দেখালে বুঝতে পারবেন, আমি নামটা বলে গেছি, W3। আরে বাবা, তুই এত ঝামেলা করতেছিস কেন? এই এখানে 8টা PM AM বাজে, ব্যাপারটা কি? W3 গেলাম, এটা হচ্ছে আমার নর্মাল ফ্লো, এটা নর্মাল ফ্লো। হ্যাঁ, এবার আপনি এটাকে ডেভেলপার মুডে চলে যান, ডেভেলপার মুডে যান, এই যে একটু আগে যেটা দেখাইছিলাম ডেভেলপার মুড, এবার ডেভেলপার মুডে গিয়ে আপনি এবার বলেন যে আমি এটাকে এই ওয়েবসাইটটাকে আমি নর্মালি যেমন দেখি, আমি চাচ্ছি এই যে এটা, হ্যাঁ রেসপন্সিভ চেক করতে চাচ্ছি যে W3 স্কুল কি রেসপন্সিভ কিনা, মানে আপনার মন চাইলো আর কি দেখতে। তো আপনি কি করলেন, পিক্সেল 8-এ চলে গেলেন, দেখছেন এই যে কি হয়েছে, একটু ছোট হয়ে আসছে না? ওইভাবে কি আসছে সব কিছু? নাই। তাহলে এই যে বিভিন্ন ওয়েবসাইটে যে মেনুটা দেখছেন এখন কেমনে আসছে, এই যে, ঠিক আছে? তাহলে মেনু এভাবে চলে আসছে। আপনি কিন্তু নর্মাল যদি আপনি দেন যে নর্মাল ট্যাব, এটা কি ছিল, পিক্সেল 8 মানে হচ্ছে মোবাইল,
এবার আপনি ট্যাবে যান, যে কোনো একটা ট্যাব বলেন এখানে কোনটা ইয়ের মতো, ট্যাবের মতো, এই যে ট্যাব, গ্যালাক্সি ট্যাব, হ্যাঁ মানে ইয়ের ট্যাব, দেখছেন ট্যাবে গিয়ে আবার সিচুয়েশন চেঞ্জেস হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তারপরে আবার আপনি দেখলেন যে নর্মাল ফ্লো, যেটা মানে 1200 নর্মাল যে আমাদের ল্যাপটপে উইথ এই, তাহলে এই বুঝতে পারছেন যে বিভিন্ন ডিভাইসে গিয়ে মেনুটাকে ফিক্স রাখা বা মেনুটা যে চেঞ্জ হয়ে যাবে, রিলেটিভ করা বা আর স্টিকি করা, এই বিষয়গুলাই হচ্ছে পজিশনে। এটা শুধু মেনুর জন্য বলতেছি না, যে কোনো ডিভ, যে কোনো সেকশন, যে এই যে চেঞ্জেসগুলো হয়, এই বিষয়টা ডিপেন্ড করে, মানে এগুলো সিএসএস এ লিখলে যতটা অনেক কিছু লিখতে হয়, তার প্রবলেম সলভ করার জন্যই অ্যাকচুয়ালি পরে ফ্লেক্সবক্স আসছে, গ্রিড আসছে, এবং এখন আপডেট হিসেবে আসছে কি বুস্টার। ঠিক আছে, যাতে করে আপনি, আমরা কি লিখতেছি বুস্টাপে বলতেছি যে যখন তুমি মিডিয়াম সাইজের ডিভাইস পাইবা তখন তুমি কি তৈরি করবা, এটাকে 3টা কলাম থেকে 2, এখন বড় কলাম মানে লার্জ ডিভাইসের জন্য তুমি 4 কলাম করে দেখাও, কিন্তু যখন কি লিখি কল এমডি 2, তার মানে কি যখন তুমি মিডিয়াম ডিভাইসে যাবা তখন তুমি 2 কলাম করে দেখাবা। 12 কলামের মধ্যে কত কলাম, 2 কলাম। ঠিক আছে, বা 8টা কলাম দেখাও, লার্জে 8টা কলাম দেখাও, লার্জের পরে যখন ছোট ছোট কলামে যাবা তখনই আস্তে আস্তে ছোট হোক, 2টা কলাম আকারে দেখাও। দ্যাট ইজ কল, এই যে স্টিকি মিকি তখন দরকার হয় না, বুঝতে পারছেন? বাট আপনাকে আপাতত জানতে হবে যে কনফার্ম হয়েছে, কথা বলছেন, আপনি গিয়েও চলে আসছেন। আচ্ছা ঠিক আছে, দেখি এখন কন্ট্রোল আসে না। ঠিক আছে, দেখেন কত কাহিনী। আচ্ছা তাহলে এই হলো, হ্যাঁ স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্স, স্টিকি। ওকে, তো এগুলো বুঝে নেবেন, বুঝার দরকার নেই, আপনি এখন আপাতত মুখস্থ করেন, আর কোনো কথা নেই, এত দরকার নেই, বুঝাবুঝি পরে, আগে ফাঁস করি, লিখলেই সারে বুঝবো আপনি বুঝেন। আচ্ছা এবার ব্রেক পয়েন্ট, একটু আগে বলছি ব্রেক পয়েন্ট নিয়ে একটু আগে আলোচনা করছি, একটু দেখালামই তো, তাই না? মোবাইলে একটা ব্রেক পয়েন্ট থাকে, পুরোটা যদি হয় দেখেন, ডেস্কটপ যদি হয় কত হয়, 992, সবচেয়ে বড়টা লার্জ, যেটাকে বোঝাচ্ছে লার্জ। এলজি কল এলজি 8, তার মানে কি লার্জ স্ক্রিনে 8টা কলাম ধরে থাকো। কল এমডি 5, মিডিয়াম স্ক্রিনে 5টা করে থাকো। আর কল এস এম 12 না, এস এম 12 দিতে পারবে না, কল এস এম ধরেন 3 বা 4, তার মানে কি স্মল ডিভাইসে 4টা করে থাকো। বুঝতে পারছি, জিনিসটা হচ্ছে এইটাই। তো আপনাকে কি মনে রাখতে হবে, মানে রিটেনের জন্য ব্রেক পয়েন্টটাকে কি মনে রাখতে হবে, যে স্ক্রিনের ব্রেক পয়েন্টস কি কি আছে, বুঝতে পারছি? ওকে আচ্ছা, তারপরে রেসপন্সিভ টেকনিক কি, রেসপন্সিভ টেকনিক্স এগুলো মনে রাখবেন, ফ্লুইড গ্রিডস আকারে, এটা একটু অ্যাডভান্স, এটা সিএসএস এর একটু অ্যাডভান্স। রেসপন্সিভ টেকনিক এবং গ্রিড লেআউট এই দুইটাই মানে অ্যাডভান্স পড়াশোনা আর কি সিএসএস এর। ঠিক আছে, তো এই রিলেটেড আমি তেমন কিছু বললাম না। ঠিক আছে, আপাতত আপনারা রেসপন্সিভ টেকনিকের গ্রিডটা একটু দেখতে, মানে সিএসএস। হায় হায়, বলতাম যে সিএসএস একটা প্রশ্ন এরকম হয় যে যদি তুমি কোনো ফ্রেমওয়ার্ক, সিএসএস এর কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবে না। ফ্রেমওয়ার্ক মানে কি, ধরেন আপনি কোনোটা ডাই তৈরি করছেন, ডাই মানে আমি আপনাকে বলি, যেমন ধরেন ব্লক, যারা ব্লক করে, ব্লক ব্লক বাটিকে ব্লক যে করে দেখছেন, ওরা একটা প্রথমে একটা মিশ্রণ তৈরি করে, তারপর কি করে ছাপ্পা মারে, ওই যে ফ্রেমটাকে নিয়ে ঢুকায় কালারে, তারপরে গিয়ে একটা
শাড়ি বা জামার উপর ছাপ্পা মারে না, তাহলে ওই যে সিএসএস ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি ওই যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে ওই খাসটা, যেটাতে আপনি সব কিছু খাস তৈরি করা আছে, আপনি জাস্ট কোডগুলো বসাবেন বা আপনার ম্যাটেরিয়ালসগুলো বসাবেন। তো সিএসএস ফ্রেমওয়ার্ক হচ্ছে এইটা। এখন কথা হচ্ছে যে না, আপনি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবেন না। নর্মালি যদি আপনি আপনার কোনো একটা ওয়েবসাইটকে শুধু সিএসএস এর কোড লিখে রেসপন্সিভ করতে চান, তখন আপনি কি কি জিনিস ইউজ করবেন, কি কি জিনিস লাগবে আপনার, সেইটার জন্য আপনার লাগবে কি সিএসএস গ্রিড সিস্টেম জানতে হবে, সিএসএস ফ্লেক্স বক্স জানতে হবে, ব্রেক পয়েন্টগুলো জানতে হবে। ব্রেক পয়েন্ট মানে কি, এই যে উপরে যে ব্রেক পয়েন্টের কথা বলছে, এই ব্রেক পয়েন্টটা জানতে হবে। এবং মিডিয়া কোয়েরি নামে, দেখেন আপনি যদি যাই, আমি সিএসএস এ যাই, গিয়ে দেখেন সিএসএস এ বলতেছে যে রেসপন্সিভের জন্য কি কি করতে হয়। সিএসএস রেসপন্সিভের জন্য মিডিয়া কোয়েরি আপনাকে অনেক সময় পড়তে হবে। সিএসএস এর রেসপন্সিভ করবো, কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো না। ফ্রেমওয়ার্কে তো আপনাকে দিচ্ছেই সুযোগ সুবিধা করে কম কোডে রেসপন্সিভ করার জন্য, কিন্তু সেটা না। আপনি যদি র সিএসএস দিয়ে কোনো একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে চান, তখন আপনার সহযোগিতা লাগে কার? মিডিয়া কোয়েরি @ এটা লিখে রাখেন, @মিডিয়া কোয়েরি। আপনার এরকম একটা প্রশ্ন আসে যে উইদাউট, শীটে আছে, হ্যাঁ। তো মিডিয়া কোয়েরিসে ব্রেক পয়েন্ট, এই যে দেখেন বলছে যে এই হেডারটা, একটা এক্সাম্পল তারা দিছে যে আমার এই ওয়েবসাইটটা এরকম দেখাবে, ঠিক আছে, এরকম দেখাবে, কিন্তু সেটা যখন এটা নর্মালি এটা দেখাচ্ছে, কিন্তু যদি এই কয়েনটা এটাই যদি, এই যে দেখেন এখানে লিখে দিছে মিডিয়া কোয়েরি, কোথায় কোথায় লিখছে, এই যে যদি 600 পিক্সেলের, মানে 600 পিক্সেলের পর্যন্ত একটা জিনিস দেখাবে, কিন্তু 600 পিক্সেলের উপরে গেলে তখন কি কি আকারে দেখাবে সেটা এখানে বলে দিচ্ছে। বুঝতে পারছেন? যেটা আপনি কল এমডি 6 বা কল এমডি 5 দিয়ে যেটা লিখতেছেন, সেটাই আপনি মিডিয়া কোয়েরি দিয়েও লিখতে পারেন, কিন্তু কাহিনী হচ্ছে অনেক কোড লিখতে হয়, যার জন্য আমরা কি করি, মিডিয়া কোয়েরি ইউজ না করে আমরা যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করি। কিভাবে লেখে, এই যে দেখেন মিডিয়া কোয়েরি মিনিমাম উইথ 600 পিক্সেল, মানে 600 পিক্সেল পর্যন্ত এরকম দেখাবে, বা 600 পিক্সেল। এখন যদি আমি বলি যে গ্রিড এরিয়া 2 দিয়ে দেখি কি করে, তখন এটা তো মিনিমাম উইথ হয় না, এটা কত রেজাল্ট পিক্সেল হচ্ছে 524, মানে এখনো 600-এর উপরে যায় নাই। যদি বাড়াই দেখি, এই যে দেখছেন, চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা চেঞ্জ। 600 পর্যন্ত ঠিকঠাক আছে, দেখুন কত সুবিধা করে দিয়েছে, আপনার বোঝার জন্য অনেক সুবিধা করে দিয়েছে। এই হ্যাঁ, আমি বলছি হেডার কত হবে, 2 হবে। হেডার এরিয়া কত থাকবে, যে চানিয়া মানে হচ্ছে হেডার এরিয়া। এবার যদি আমি বলি 600 পর্যন্ত 1 রাখো, দেখছেন চেঞ্জ হয়ে গেল যে, যান। তাহলে কি বলছি, বুঝতে পারছেন যে মিনিমাম উইথ 600 পর্যন্ত 1 থাকবে। এবার 600-এর নিচে যদি যায়, দেখি কি করে, এখনো 1 আছে, আর উপর পর্যন্ত 1 থাকবে, রাইট। 600 বা তার উপর পর্যন্ত সবই তো 1ই আছে। আচ্ছা, মিনিমাম উইথ ধরেন ওয়েট 2 দিলাম, তাহলে নিচে এক করে আছে, রাইট, নিচে একটাই আছে, হেডার অংশ এক পুরোটা জুড়ে আছে। 600-র উপরে গেলে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি, দুইটা হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা। তো মিডিয়া কুয়েরির কাজ হচ্ছে কি, ওই কলাম 12, 6 যা কাজ করে মিডিয়া কোয়েরি সেম কাজটা করে, ঠিক আছে। আচ্ছা, তো গেল। এরপরে দেখেন আপনারা
এবার ফ্রেমওয়ার্কে গিয়ে কি কি জিনিস শিখছেন, মানে বুস্টআপের অংশ চলে আসছে। এবার মিডিয়া কুয়েরি পর্যন্ত সিএসএস স্টপ। এবার যা চিন্তা করব সব কি দিব, বুস্টআপ দিয়ে চিন্তা করব। লিখে রাখেন, এখানে বুস্টআপ লেখেন, এই যে কোথায় লিখছি ফ্রেমওয়ার্ক কম্পোনেন্টস, ফ্রেমওয়ার্ক কম্পোনেন্টস লেখেন বুস্টআপের। এবার আপনারা তো পুরো ওয়েবসাইটে কি করছেন, বুস্টআপ দিয়ে করছেন না? আচ্ছা দাঁড়ান, আমি এবার এটা একটু পড়েন, আমি একটু ইয়েকে এটা দিয়ে নিই, স্যারকে আপনাদের প্রশ্নটা দেই, কারণ সময় হয়ে গেছে। এটা চিনেন আপনারা? চেনা চেনা লাগছে, যে অতিথি পাখিতে জিজ্ঞাসা করি। বাবলি চিনেন? আচ্ছা, তারপরে দেখেন এটাতে কত ভার্সন দিবেন, কত ভার্সন চলতেছে? 5ই চলতেছে। আচ্ছা, এবারে এই যে বুস্টআপে এসে আপনি লিখবেন, ও কি বললেন, প্রোগ্রেস বার। কত সোজা, আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট লিখবেন প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার লিখলে মনে হয় আসে। এই যে এই বুঝছেন, এটা 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 নিয়ে যাবেন, আপনার কোড কপি করবেন, কপি করার সুযোগ করে দিছে। এই যে বিভিন্ন ধরনের প্রোগ্রেস বার দেখেন না ওয়েবসাইটে, যে আমি ধরেন আপনি সবই কি 100% পারেন তা তো না, পারি সবকিছু 100%, কারণ আমি এস্টিমেট পারি 100%, সিএসএস পারি 60%। তো সেটা দেখাবেন কিভাবে, এই যে এখানে লিখবেন প্রোগ্রেস বারে লিখবেন, সব হয়ে যাবে। এই যে এখানে 25% আছে, উইথ কি বলছে, উইথ 25%। আপনি এখানে চেঞ্জ করে দেন, কপি করেন বা এডিট 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 তো করা যায়। এই যে কোথায় গিয়ে জানি এডিট করতে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন অনেক সব মানে মডার্ন হয়ে গেছে। হ্যাঁ, গিয়ে আপনি উইথটা দিয়ে দিলেন কত, 25-এর জায়গায় এখন দিয়ে দিলেন হচ্ছে ধরেন 85, এখন 25 আছে, হ্যাঁ আপনি দিলেন 85, বাস রান করবেন, একটু পরে দেখবেন এটা 85 হয়ে গেছে। কই এটা রান টানের, এটা তো 25ই দেখাচ্ছে এখনো। ও লেখা তো আছে 25, এবার 25 রে 85 করে দেন, এই বাস। ঠিক আছে, বুঝতে পারছি, সিম্পল। প্রোগ্রেস বার হচ্ছে এরকম। এবার আর কি কি পড়েন নাই এখানে, টগল, টগল মানে এই টগলটা দেখি দাঁড়ান, বুস্টআপ টগল, ওরে সবই কয় বুঝাই দিতে, এতদিন ধরে কি বুঝছে ওরা। টগল টগল, এই যে এখানে কি দিছে দেখি, কি ডিপ ক্লাস। আচ্ছা, আমরা কোন জায়গায় নেই। কন্ট্রোল দ্য ভিজিবিলিটি মডিফাই, সেট দ্য ভিজিবিলিটি ইমেল, কি করতেছে। আচ্ছা, তাহলে আমাকে ডাব্লিউসি স্কুলে গিয়ে আমি হোমে যাই, এই বুটস্ট্র্যাপে যেতে হবে আগে। বুটস্ট্র্যাপে গিয়ে কি জানি বললেন, টগল দেখি না আছে কিনা, টগল টপ লিফট নাই, টুল লিফট নাই, তাই বাদ দিন। টগল টগল কোথায় আছে, আচ্ছা ধরেন একটা নিয়ে নিই। এটা কি, কি লেখে এগুলা, পজিশনিং আর কি, প্রপার পজিশনিং। আচ্ছা যাই হোক, ওরে কত কিছু লিখে রাখছে। দেখবে না, নিজের একটা দেখবে না, সব চাইবে টিচার করায় দেখ। পেস্ট কি বলছে, ডিপ ক্লাস ভিজিবল, ডিপ ক্লাস ইনভিজিবল, যা যা বলছে তাই দিয়ে দিলাম। কেন, ওই যে প্রিন্ট করতে দিছে, একটু ওয়েট করেন, একটু বসেন। ইমার্জেন্সি থাকে আপনাদের, তাহলে এত ইমার্জেন্সি, বাবা রে বাবা।
কি দূর পেরেছি কেন আপনার খালি প্র্যাকটিক্যালি থাকে স্টাইল এটা কি স্টাইল ছিল না লেখা নাকি কি ছিল দেখে ভুলে গেছি আরে থাকবেই তো জীবনই তো পরীক্ষার পড়াশোনা আপনি স্টুডেন্ট না এটা কোথায় লিখবো কি আশ্চর্য এটা ক্লাস ডট ভিজিবল আচ্ছা এটা স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে দেখি কি হয় কি হবে জানি না আমি নিজেও জানি না কি আসছে কিছুই আসছে না কি লিখছে হিডেন ভিজিবিলিটি হিডেন আর ভিজিবিলিটি এটা হিডেন লিখলে তো ভিজিবল হবেই ভিজিবল আর ইনভিজিবল দুইটাই রাখছি ঠিক আছে এখন বলতেছি যে হিডেন ইম্পর্টেন্ট এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি তো কিছু বুঝলাম ইনভিজিবল দিছেন এখন যদি এটারে ইয়া দিই এটা হিডেন বলছি এই জন্য হিডেন তার সাথে টগলের কি সম্পর্ক আমি তো কিছু বুঝি আচ্ছা এটা হচ্ছে এটা ঠিকঠাক মতো আসে না টগল বানানটা ঠিকঠাক লিখছি TOGGL ওই বারবার এগুলাই দেখায় টগল ফার্স্ট এলিমেন্ট আচ্ছা এই যে এটা বুঝতে পারছেন হ্যাঁ বাটনে ক্লিক করে দেখাবে আদারওয়াইজ দেখাবে না বুঝছেন ওর সাথে জিজ্ঞাসা করে নাই বোথ এলিমেন্টস হ্যাঁ আর ফার্স্ট এলিমেন্ট হলে শুধু ফার্স্ট এলিমেন্ট দেখাবে সেকেন্ড এলিমেন্ট দেখাবে না বুঝতে পারছেন দেখছেন কত ক্যারোসেলের মতো অনেক না না ক্যারোসেল না মানে এটা হচ্ছে যেটা দেখতে চান এখানে একটা অ্যারো দিয়ে ধরেন আপনি এই সেকশনটা দেখতে চাচ্ছেন এটা নিচে আমরা ড্রপ ডাউন দিই না ড্রপ ডাউনে এই সেকশনগুলো আছে দেখাতে চাচ্ছেন এই যে তারপর আবার এটাকে টিক করলে এটা দেখাবে কিন্তু যদি দুইটা দেখাতে চান তাহলে এই যে বুঝতে পারছেন ভিজিবিলিটি বা হিডেন কোনটা রাখবে আর কি এই হিসেবে ধরছে বুঝতে পারছি না আর বোঝা লাগবে না যতটুকু বুঝছেন হ্যাঁ বলেন ন্যাপ ট্যাব কোনটা প্লিজ হ্যাঁ এই যে ডিভাইসে গেলে যে এরকম একটা ব্রেড এটা কি বলে বলেন তো হামবার্গার মেনু হামবার্গার সরি হামবার্গার হামবার্গ এটা দেখেন হাম মেনু এই যে হামবার্গার মেনু হ্যাঁ হামবার্গার মানে কি যে আপনি দেখবেন যে কোনো জায়গায় এই যে এটাকে বলতেছি এটাকে বলা হয় হামবার্গার মেনু বুঝতে পারছেন দেখবেন অনেক জায়গায় আমরা যখন স্ক্রিনটা ছোট করি তখন এরকম দেখায় হ্যাঁ এটাকে বলা হ্যাঁ এটাই বুঝতে পারছেন কিভাবে হামবার্গার মেনু তৈরি করবে তখন এই টগলটা লাগে টগলটা কিন্তু কাজে লাগে তখন যে টগল দিলে দেখাবে আপনি এখানে ক্লিক করবেন টগল হবে দেখবেন আর টগল হবে না তখন দেখবেন বুঝতে পারছেন ওকে যে বুঝার বুঝছেন যে বুঝে না বুঝার সে বুঝে নেই ভালো হয়েছে হ্যাঁ পাস করলেই হবে ঠিক আছে বুঝলে বুঝছেন না বুঝলে না যা বুঝছেন এনাফ আচ্ছা ব্রাউজার্স অ্যান্ড ডিভাইস আপনারা জানেন যে আমাদের কি কি ডিভাইস আছে ব্রাউজার জানি আমরা ক্রোম ফায়ারফক্স মজিলা মাইক্রোসফট এজ
আর কি কি ডিভাইস আছে, তাই না? অ্যান্ড্রয়েড ফোন আছে, আইফোন আছে, ট্যাবস আছে আর ডেস্কটপ, এটা জানি। আচ্ছা এরপর কি বলছে, অপটিমাইজিং টেকনিক্স। অপটিমাইজিং টেকনিক মানে কি, এই যে অপটিমাইজিং টেকনিক হচ্ছে যে ধরেন বুস্টআপ ইউজ করার জন্য রিকোয়ার্ড কি কি বলেন। Zoom in on this rectangle, and by the way, I've done that by selecting the square and হ্যাঁ সিরিয়াল লিংক দিতে হবে আর সাথে and I'm স্ক্রিপ্ট going to অ্যাড press P করতে হবে, on my keyboard তাই না? to pen to এটাই বলতেছে যে আপনি সিএসএস বুস্টআপের কোনটা দেখেন, এই যে দেখেন প্রজেক্ট ফোল্ডারে গিয়ে দেখেন, এই যে বুস্টআপ, তার মানে কি বুস্টআপের সিএসএসটাকে লোড করছে, রাইট? আর স্ক্রিপ্ট কোথায় লোড করছে, একদম নিচে গিয়ে স্ক্রিপ্ট করছে। এই দুটো সারা কিন্তু বুস্টআপ কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, আসো কারেন্ট চলে গেছে, এখন কি ইয়েতে চলতেছে, আজকে পালা করে থাক, কালকে পায়েন। ওই আপনার কে জান যাবেন, জান গা, আপনার দুজনেই যাওয়া লাগবে। দেখা আপনারা হচ্ছে 24 জনের ওই 5 জন আমি আগে করে দিলাম, from all sides, so 20 from top and bottom, ঠিক আছে, 20 from the sides, right? So that we get this icon that we have here. যা করো যাক, Then I'm going to select this আর যা করো প্র্যাকটিক্যাল করো, এখানে ওয়েব ডিজাইনার শিখো, component সব হোক ওদের। rename this component to be called hamburger. আচ্ছা তাহলে বুস্টআপে কি আছে, বুস্টআপের জন্য এই করে আপনি This variant is going to be called open, by the way, while this যান, একা যেতে পারবেন না। I will press আচ্ছা যান যান যান, and select সেফটি ফার্স্ট। also I will set its opacity. আচ্ছা দেখেন তাহলে লিংক করতে হবে আর এটা হচ্ছে স্ক্রিপ্ট করতে হবে, স্ক্রিপ্ট, ঠিক আছে বুঝতে পারছি, 45 degrees each one in a স্ক্রিপ্ট এড করতে হবে। আপনি বুস্টআপের সিএসএস লিংক করেছেন কিন্তু স্ক্রিপ্ট করেন না, তাহলে কিন্তু অনেক ফাংশনালিটি কাজ করবে না, বুঝতে পারছেন? সো দুইটা একসাথে করতে হবে। আর ওরা বলছে যে এছাড়াও আর কি কি জিনিস আছে, to create a যেমন ধরেন লোড টাইম ইনক্রিজ করবে, এগুলো মুখস্থ করেন, এগুলো কোনো মানে বিষয় না, বোঝানোর বিষয় নেই। আচ্ছা এবার জাভাস্ক্রিপ্ট, যেটা নিয়ে আমরা কোনো আলোচনাই করি নাই, and I will set জাভাস্ক্রিপ্টে আমি কিছু জিনিস আলোচনা করব, এটা আমার প্ল্যান আছে। তার আগে next I জাভাস্ক্রিপ্টের পরে আরেকটা জিনিস আছে, আমি এখানে নিয়ে একটু আলোচনা করে যাই নাকি, না এটাই শেষ? to add একটা ছিল না সিএসএস এর পরে দুইটা জিনিস থাকার কথা, vertically হ্যাঁ এটা কই, এটা কই, rename this all the way out to button, menu button, and increase the width and কত also বলেন, 87 overall 87 পেজ। আচ্ছা make sure it's আচ্ছা হ্যাঁ এটা একটু পড়ে যায়, তারপর আমি জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? of inner elements. আচ্ছা জাভাস আপনি যে আমরা এটা মনে রাখবেন যে আমরা মানে যে কোনো করার আগে, মানে যে কোনো ওয়েব ডেভেলপমেন্ট করার আগে আমরা This is a command ফিগমা নামে একটা I'm gonna add টুল আছে, মানে একটা ওয়েবসাইট আছে, called press. সেখানে ইউএক্স ইউআই ডিজাইনটা করি। ইউএক্স ইউআই ডিজাইনটা মানে কি, এই হ্যাঁ মানে ইউজার ইন্টারফেস ডিজাইন করি যে কিভাবে হবে। হ্যাঁ প্রথমত আপনি ডেভেলপারকে বলতে পারবেন না, আপনারা যেমন আমাকে জিজ্ঞাসা করেন না ম্যাম আপনি তো আমাদেরকে প্রোডাক্ট পেজ করতে দিয়েছেন বা কন্ট্রাক্ট কাজ পেজ করতে দিয়েছেন, কিন্তু ওটা ছবি কোথায়, মানে কি বেসিসে করব, এটা স্বাভাবিক, এটা সবারই লাগে। একজন ওনার সে বলে দেয় যে এই ডিজাইনটা আপনি এভাবে করবেন, হ্যাঁ ফিগমা দিয়ে কোনোটা ডিজাইন আপনি করবেন, ঠিক আছে? যেমন যে হামবার্গার মেনু কীরকম হবে, ফিগমা দিয়ে অ্যাকচুয়ালি আপনি এই ডিজাইনটা করতে পারবেন। ফিগমা কি কাজ করে, ফিগমা আমি ধরেন ফিগমা দেই, এই যে কোনো একটা ওয়েবসাইট কীরকম হবে, এই যে দেখছেন প্রত্যেকটা পেজ এরকমভাবে ডিজাইন করে দেয় ডিজাইনার, গ্রাফিক ডিজাইনারদের কাজের জন্যই ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইন হচ্ছে প্যারালাল, মানে কাছাকাছি। আপনার গ্রাফিক ডিজাইনের কাজ হচ্ছে কিভাবে কি ঘটবে বলে দিবে, ও ওর মতো করে বলে দিবে ইউজারের থেকে। ধরেন আপনি একজন কোম্পানির ওনার, আপনি একজন গ্রাফিক ডিজাইনারকে বলে দিন যে আমি একটা ওয়েবসাইট চাই সফটওয়্যার কোম্পানির জন্য, আমার সফটওয়্যার কোম্পানির জন্য আমি চাই যে এটার কালার হবে কি এই ধরনের কালার, ভায়োলেট কালার হবে, কোন কালারটা হবে, কোন কি হবে, এই পুরো ডিজাইনটা সে করে দিবে। করে দেওয়ার পরে
আপনার কাজ হবে, ডেভেলপারের কাজ হবে সেই ডিজাইন মোতাবেক সেকশন নিয়ে সেকশন তৈরি করে দাও, ঠিক আছে? তো এইটা আগে, এখন ফিগমা দিয়েই সবাই করে কারণ ইজিয়ার, ফিগমা ইজিয়ার। তার আগে ফটোশপ দিয়ে করতো এবং এইচডি দিয়ে করতো। এইচডিও একটা সফটওয়্যার, মানে সফটওয়্যার অ্যাডোব এক্সডি, ঠিক আছে? এটা শুধু তা না যে এগুলো দিয়ে, ফিগমা দিয়ে আপনি ব্যানারও ডিজাইন করতে পারবেন। এই যে যেমন ধরেন এই যে ব্যানারটা ডিজাইন করছে, হ্যাঁ, এটা আপনি চাইলে কালার কম্বিনেশন কি হবে, ক্যানভা দিয়েও করতে পারে, আজকাল ক্যানভা খুবই। অথবা আপনি এআই কে জাস্ট বলে দিলেই হবে যে আমি আপনাদেরকে, আমি দেখাইতে পারতাম যদি চ্যাট জিপিটিতে যাই, সব আছে সব, মানে চ্যাট জিপিটিতে আপনি বলবেন, আপনার একটা হিস্ট্রি দেখাতে পারলে ভালো হতো। আমি ওই আমাকে 14ই ফেব্রুয়ারি, 14ই পয়লা বৈশাখের আগের দিন যে সৈফা ম্যাডাম, উনি আমাকে একটা মেসেজ করাইছে, প্রিয়াঙ্কা মহিলা টিটিসির জন্য রাত 12টার সময়, মহিলা টিটিসির জন্য শুভ নববর্ষের একটা ব্যানার তৈরি করে দাও। হ্যাঁ, রাত 12টার সময় দিছে মেসেজ। এবার আমি তখন কিন্তু অলরেডি শুয়ে পড়ছি, কি জানি একটা মেসেজ দেখার জন্য আমি জাস্ট ঢুকছি, মানে ভুলে এই জিনিসটা করছি আর কি, মানে ওনার মেসেজটা ভুলে দেখছি। হ্যাঁ, এরপরে বুঝেন 12টার সময় দিছে, এর আগে ইয়েতেও দিছে, ঈদ মুবারকও দিতে হয়েছে ব্যানার করে। তখন আমি কি করব, এত কি করা সম্ভব? আমি চ্যাট জিপিটিতে লিখছি যে মহিলা, ঠিক উনি যা লিখছে ওরে পেস্ট করছি, ঠিক সে আমাকে কয়েকটা ডিজাইন করে দিছে। পরে ওটা আমি দিয়ে দিছি, ওটা তারপর মডিফিকেশন দিতে দিতে আমার বৈশাখ শেষ, ঠিক আছে? তো এটাই, চ্যাট জিপিটি এই কাজটা অনেক সুন্দরভাবে করে, জেমিনি এআই আরো সুন্দরভাবে করে, মানে জেমিনি এআই আরো বেটার করে, ঠিক আছে, ইমেজের ক্ষেত্রে। তো এই টুলস যখন তৈরি হয়েছে তখন তো একটু লেখা না, তাহলে এগুলো লিখতো আর কি টিচাররা, যে এগুলো ছাড়াও আপনি ভিজুয়াল ডিজাইনের জন্য মনে রাখবেন যে ইউএক্স ইউআই ডিজাইনের জন্য আমরা ফিগমা ইউজ করি, ঠিক আছে? আর ক্রস ডিভাইস তো বুঝলেন, এই কথাগুলো কিন্তু বারবারই তারা বলতেছে, হ্যাঁ, যে ক্রস ডিভাইস কি হবে, ইয়ে হবে, রেসপন্সিভনেস হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট। এবার কালকে আমরা একটু জাভাস্ক্রিপ্ট শুরু করব মানে জাস্ট এই কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটু জাভাস্ক্রিপ্টের একটা টাচ দিয়ে যাব, যাতে করে আপনারা বুঝেন যে অ্যারে কি, অ্যারে কি, কারণ আপনারা তো না বুঝলে তো এগুলো বুঝতে পারবেন না, ঠিক আছে? তবে যদি বলি যে কোর জাভাস্ক্রিপ্টে কি কি পড়তে হবে, ডাটা টাইপসগুলো পড়তে হবে, মনে রাখবেন এখন মুখস্থ করার জন্য যে অ্যারের, সরি, জাভাস্ক্রিপ্টে আমার ডাটা টাইপ কি কি আছে, এই 9টা। জাভাস্ক্রিপ্টে আমার অপারেটর কি আছে, অপারেটর মানে কি, ইজ ইকুয়াল টু যেটাকে বলে, আমরা পড়ছিলাম না এক্সেলে অপারেটরস কি কি আছে। আচ্ছা, তারপরে ডাটা স্ট্রাকচার কি কি আছে এটা পড়বেন। একটা প্রশ্ন আসছে যে কন্ডিশন কি কি, কন্ডিশন কি, ইফ এস, হ্যাঁ, কন্ডিশন কি কি আছে। আর লুপ, লুপ মানে কি, ধরেন আমি চাচ্ছি যে ইফ এস তো বুঝছেন, মানে যেটা আপনারা ইয়েতে বুঝে আসছেন কম্পিউটার অপারেশনে, ইফ মানে কি একটা কন্ডিশন, এই কন্ডিশন ট্রু হলে কিছু ঘটবে, আর কন্ডিশন ফলস হলে ঘটবে না, ঠিক আছে? এটাই এখানেও আছে, খালি লিখতে হয়, কোড আকারে লিখবেন, আর ওটা আপনাদের সফটওয়্যারে দেওয়াই আছে। আর লুপ মানে কি, ধরেন আমি বলছি যে ইনফো সিস্টেম ওয়েব ডিজাইন এই ব্যাচটা 10 বার প্রিন্ট করো, 10 বার আউটপুটে দেখাও, 10 বার আউটপুটে দেখাও, তখন আমরা লুপ ইউজ করি। লুপের কাজ কি, যে আপনি বললেন যে আই ইজ ইকুয়াল টু 0, তারপরে কমা দিলেন একটা, এরপর বললেন আই কি লেস দেন 10 কিনা, যদি হয় তাহলে আইকে প্রিন্ট করো, ওয়েব ডিজাইন লেভেল 3 প্রিন্ট করো একবার। এবার লুপটা আবার ঘুরলো, ঘুরে এবার আই 0+1 হলো, তাহলে কি 1 হলো, এবার 1 কি 10-এর ছোট কিনা, ওকে, তাহলে আবার প্রিন্ট হলো। এরকম যখন 10 হয়ে যাবে তখন আর 10-এর পর আর প্রিন্ট করবে না, দিস ইজ কল লুপ, ঠিক আছে? যে কোনো জিনিস বারবার, যেমন আপনাদের এই যে আজকের প্রশ্নেই থাকতো যে লুপিংটা কি, লুপ কি কি আছে, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। এগুলা বেসিক ডিফারেন্স ওই যা ইয়ার থেকে আমি দেখাই দেবো আপনাদেরকে।
না, এটা হচ্ছে জেনারেটরে চলতেছে মনে হয়, বা ইয়েতে আইপিএস চলে মনে হয়। এবার বুলিয়ান কি? বুলিয়ান বুলিয়ান পড়ছিলেন, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, এগুলো আমি পড়াইছিলাম। অ্যান্ড দিয়ে কি করছিলাম বলেন তো? অ্যান্ড মানে কি? সবগুলো, আরে এই জোড়া না, একই মাল্টিপল কন্ডিশনই ট্রু হতে হলে কি হবে? অ্যান্ড। আর যে কোনো একটা কন্ডিশনও যদি ট্রু হয় তখন অর। ওগুলাই বুঝতে পারছেন? ওগুলাই এখানে। আর ডম ম্যানিপুলেশন মানে কি? যে আপনি বাটনে ক্লিক করলেন, এই যে একটা বাটনে ক্লিক করলাম একটা কাহিনী ঘটলো, এই যে বাটনে ক্লিক করলাম একটা কাহিনী ঘটলো। এটা শুধু বুস্টআপ দিয়ে হবে না, ওই যে আমি বললাম যে শুধু সিএসএস দিয়ে এটা হবে না, এর জন্য আপনার জাভাস্ক্রিপ্টের হেল্প লাগবে। আপনি যদি কোড দেখতে চান যে এটার কোড কি কি আছে, দেখেন আপনি যদি কোড দেখতে চান তাহলে দেখবেন অবশ্যই এখানে কিছু না কিছু জাভাস্ক্রিপ্টের ভূমিকা আছে। এই শুধু এই সিএসএস কোড না, নিচে দেখবেন কিছু ওই স্ক্রিপ্ট কই, এই যে স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের কিছু ভূমিকা অবশ্যই আছে, আদারওয়াইজ আপনার এই টগল ডাউনটা হবে না। যে বাটনে ইন্টারাকশন হলো, বাটনে ক্লিক করলেন কিছু একটা ঘটলো, এই বিষয়টাকে বলা হয় কি? ডম। ডম ম্যানিপুলেশন। আপনি ফর্মে ক্লিক করলেন, তারপর আপনাকে একটা কি দিল? মেসেজ দিল, উপরে অ্যালার্ট দিল যে ইউর ফর্মের ডাটা ইজ সাবমিটেড সাকসেসফুলি। এই যে মেসেজটা দেয়, এটা উইদাউট জাভাস্ক্রিপ্ট পসিবল না। বুঝতে পারছেন? শুধু সিএসএস দিয়ে এটা পসিবল না, জাভাস্ক্রিপ্টের ভূমিকা আছে। তো সেটা নিয়ে আমরা দেখবো, আমরা নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট নিয়েই কিছু আলোচনা করব, মানে একটু ডিটেলস আলোচনা করবো। একটা ক্লাস পুরো জাভাস্ক্রিপ্ট, একটা ক্লাস না, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট বিশাল। তো যতটুকু আপনার এই ওয়েব ডিজাইনের জন্য প্রয়োজন, আপনাদের কি কারেন্ট ডেট এন্ড টাইম আনা দেখাইছে স্যার? ক্যালেন্ডার না, না না, কারেন্ট ডেট এন্ড টাইম আনা। আচ্ছা, আমি কালকে